একটা কুষ্টি থেকে একটা বাচ্চার ফিউচার কি হবে এটা 100% বলে দেওয়া সম্ভব না, একদমই না। তার কারণ হলো আমরা জ্যোতিষের অনেকগুলো থিওরি আমাদের কাছে নেই। মানে এটাই কি কলিযুগের ধ্বংসের দিকে? সবচেয়ে চালাক এবং সবচেয়ে জ্ঞানী সেই যে কিনা অতীতকে ধরে বর্তমানের সাথে এগিয়ে যায়। কেন মানে আজকের জেনারেশনের কি অ্যাস্ট্রোলজির উপর থেকে তাহলে ভরসা উঠে যাচ্ছে এআই এর যুগে? আমি জ্যোতিষের কাছে যাচ্ছি মানে জ্যোতিষ মশাই আমাকে ভালোটাই বলবে এবং আমি ভালোটাই জানি। আমার ছকে কি আছে সেটা ডিটেলস যদি খারাপটা বলে দেয় তাহলে সেই জ্যোতিষই খারাপ। আচ্ছা, এই ছক থেকে বা এই কুষ্টি থেকে মৃত্যু বলা সম্ভব? হ্যাঁ, কিছু একটা ধারণাটা দেওয়া যায়। এবং অভিজ্ঞ নামকরা একজন জ্যোতিষও কিন্তু তার পুজোর জায়গায় পুড়ে মারা গেছে কিছুদিন আগে। হ্যাঁ, যেতেই পারে। তাহলে সে কি তার এই মৃত্যু সংবাদটা জানতে পারেনি বা ক্যালকুলেট করতে পারেনি? কর্মফল বলে কিছু নেই, মানে অবশ্যই আছে। যে সময় উনি জন্মেছেন সেইটা নিয়ে সারা জীবন চলবে। কর্মফল বলে আছে, সবই আছে, কিন্তু আপনি কর্ম করে আপনি ফল চাইতে পারেন না। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়েছে কর্মণ্যে বাধিকার হচ্ছে মা ফলের সুকথা আছে। কিন্তু মানুষের যদি চেষ্টা ছেড়ে দেয় যে আমি এই ভাগ্য, এটা আমার হয়তো কর্মফল, তাহলে তো কোনো মানুষ আর এগোবেও না। আপনার ব্যাপার, যাহলে আপনাকে এই বৃষ্টিতে আপনি যাবেন, আগুনে হাত দেবেন, প্রখর রৌদ্রে দৌড়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। যে একজনের যদি কর্মফল এবং সে তার সময় নক্ষত্র নিয়ে তার ভাগ্য নিয়েই জন্মায়, তাহলে আপনারা কি করে তার ভাগ্য পরিবর্তন করেন রেমেডি দিয়ে? দেখুন, এখানে আমাদের জ্যোতিষীটা কি করে, ঠিক ডাক্তারের মতন কাজ। ডাক্তারের কি কাজটা হচ্ছে, আপনি অসুস্থ হলে পরে আপনি ডাক্তারখানায় গেলেন, হসপিটালে আপনার একটা ট্রিটমেন্ট একটা দরকার, সেই ট্রিটমেন্টটা সে দিন। জ্যোতিষেরও সেখানে কাজ। আচ্ছা, আপনার কাছে যারা আসে তাদের রেমেডি কিভাবে করেন? পাথর দিয়ে না শেকড় দিয়ে নাকি অন্য পুজো আর্চা? দেখুন, শেকড়ের আমি বিরোধী। যদি বলেন কেন, গাছের তো প্রাণ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে তো আপনি তো প্রাণটাকে হত্যা করবেন, প্রাণীটাকে। ভাগ্য কি হাতে রিফ্লেক্ট করে? মানে অবশ্যই রেখা, হ্যাঁ করে। এভরি 6 মাস। আপনি 5 বছর আগে কোনো জায়গায় হাত দেখিয়েছেন, দেখে আপনি ওটা দিয়ে ধুয়ে জল খাচ্ছেন, আমাকে জ্যোতিষ মশাই এটা বলেছিল, এটা হয় না, এটা জানে না হয়তো। হাতের রেখা চেঞ্জ হয়? হ্যাঁ। পুরুষের কি বাঁ হাতে তার ওয়াইফের? না, এমন কোনো কথা নেই। এটা আমাদের আগেকার দিনের একটা প্রচলিত ছিল। এখন মহিলারা পুরুষের থেকেও বেশি কাজ করতে চাইছে। যে আমরা যে কথায় বলি আমার কপাল খারাপ, কপালেও কি রেখা আসে? না, কপাল খারাপটা হলো ওটা একটা কথার কথা। ভালো থাকার উপায় কি আপনার মধ্যে? কন্ট্রোল মাইন্ড ইজ ইউর ফ্রেন্ড এন্ড আনকন্ট্রোল মাইন্ড ইজ ইউর এনিমি। এই যে দুটো লাইনে বললাম না, গীতার কিন্তু এই দুটো লাইনের মধ্যে সব বলা আছে। পিশাচতন্ত্র যে ব্যাপারটা বলছেন, এতে কি সত্যি একটা এরকম মানে ভূতকে বা আত্মাকে দিয়ে কাজ করানো সম্ভব? দেখুন, এরকম কিছু আছে যারা প্রেতাত্মা বা প্রেত সাধনা যারা করে, প্রেত সাধনা করে। একটা কমন পাথরের নাম বলুন না যেটা সবার জন্য শুভ। যার কোন বাচ্চার নাকি পড়ার প্রতি কোনো মন নেই, একাগ্রতা একদম নেই, তো এগুলো কি অ্যাস্ট্রোলজির মধ্যে তাদেরকে অ্যাটেনশনটা বাড়ানো সম্ভব? অ্যাটেনশনটা যেমন বাড়ানোটা সম্ভব, তার থেকে বড় কথা হলো বাচ্চাকে ঠিকভাবে ট্রেনিং দিতে হবে। বাচ্চার সাথে বাচ্চামি করতে হবে, বাচ্চার সাথে বুড়োমি করলে হবে। নমস্কার, আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়ে গেছি ডক্টর দয়াপদ বাবুকে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো যে আপনি তো একাধারে অ্যাস্ট্রোলজি করেন। আমি একটুখানি স্বস্তি বাচনটা করে নিই। নিশ্চয়ই। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কারবারহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার দাদা। বলছি, আমাকে একটু বলুন যে সেটা হচ্ছে অনেকের মনের মধ্যেই আছে যে 2025টা হয়তো খারাপের দিকে এগোচ্ছে, অনেকে বলছে সারা বিশ্বের সমস্যা আসতে পারে। তো তোমার কি মতামত, 2025 ওভারঅল কেমন যাবে মানুষের? দেখুন, ওভারঅল আমার মতে ওভারঅল খারাপ যাওয়ার কোনো কথা নয়। সারা বিশ্বের টালমাটাল সেটা থাকবে। আমাদের সিভিলাইজেশন যত এগোবে তার সাথে সাথে আমাদের ইগো পাওয়ারও চলছে, মানি পাওয়ারও চলছে। তার সাথে সাথে করে আজকে যে বিশ্বের যে এই যে সমস্যা দেখছেন না, এগুলো জাস্ট একটা ইগো। আমি একদম মানে থরলি বলতে চাই যে আপনি বা কেউ কি বলতে পারবে যে অ্যাকচুয়ালি যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে অ্যাকচুয়াল কজটা কি? ইগো ছাড়া আর কিছু? ইগোই তো। এইটা নিয়ে বেশি চিন্তিত করে আমজনতার বা সাধারণ মানুষের মনে হয় না কোনো একটা দরকার আছে। সাধারণ মানুষের বা আমজনতা যেটা দেখতে হয়, যার যার ব্যক্তিগত নিজস্ব রাশি এবং নিজস্ব তার জন্ম ছক, জন্মকুণ্ডলী যেটা আমরা, সেটা থেকে বিচার করতে হয়।
যে তার সাথে বর্তমান গ্রহ দশা বা অন্তর্দশা বা যা সময় চলছে সেটা কিরকম যাচ্ছে। এমনিতে ওরকম ভাবে হয় না যে ওভারঅল ওই রকম ভাবে, বা আমরা সকালে কাগজে পড়লাম অমুক রাশির এই হবে, অমুক রাশির এটা আচ্ছা এইবারে অমুক রাশির এইটা হবে, ওইটা যে মেলে না তা না। 1000 জনের মধ্যে হয়তো 1 জন 2 জন বা 10 জনের, সেই 1010 জন 2 জনের মধ্যে আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। সেটা একটা ইন জেনারেল যে কেউ লোক সেটা করতেই পারে, কিন্তু সেটা যে আপনার তুলা রাশি বা আপনার মীন রাশি বা আপনার কুম্ভ রাশি আপনার ক্ষেত্রেই যে সেটা প্রযোজ্য হবে তার কোনো মানে নেই। আপনার মতন হয়তো এরকম কুম্ভ রাশি আরো অনেক লোকেদের আছে, তার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য। কোনো সপ্তাহের প্রেডিকশনটা হলো, হয়তো কোনো সপ্তাহেরটা হলো না, তবুও কিছু কিছু মানুষের একটা নেশা থাকে, একটা আগ্রহ থাকে যে ওই কাগজটা খুলে দেখা, এই কাগজে কি বলছে, ওই কাগজে কি বলছে, এইখানে কি বলছে, সেখানে কি বলছে। কিন্তু এইটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়াটা উচিত না, এটা উৎসাহ এবং কৌতুকবশত দেখাটাই ভালো। আচ্ছা, এই যে অনেক মা বাবাই আছে যে তাদের সন্তান জন্মগ্রহণ করলে কুষ্টি তৈরি করান, বেশ, তো এইটা কতটা গুরুত্বের? নিশ্চয়ই সেটা করা দরকার। সেটা আগেকার দিনে করতো, বিদ্যা আরম্ভ আমাদের 5 বছরে হতো, সেই 5 বছরেই হতো। কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে, সমাজ পাল্টে গেছে, এখন সেটা 3 বছরে এসে গেছে। এখন 3 বছরেই বিদ্যা আরম্ভ বা হাতে করি যাই বলুন দিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা হয়, আর 3 বছরেই একটা জন্মকুণ্ডলী মোটামুটি এটা করে নেওয়া হয়। আচ্ছা, এটা করে নেওয়াটা ভালো, করে নেওয়াটা এটা দেখা দরকার যে আমার সন্তানের কি বৃদ্ধি হচ্ছে, কোথায় কি নেগেটিভিটি আছে, কোথায় কি আছে, কিভাবে সন্তানকে লালন পালন করব। যদি তার জ্যোতিষে উৎসাহ থাকে, যদি তার সাবজেক্টটায় শ্রদ্ধা থাকে, তবেই। সবাইকে যে করতে হবে বা সবাই যে করে তা তো নয়। যাদের এটাই উৎসাহ আছে, যাদের এটা শ্রদ্ধা আছে, এবং সেটা উৎসাহ এবং শ্রদ্ধাটা আসে কোথা থেকে, আমরা যদি তাকে সেই বিশ্বাসটা দিতে পারি। মানে এই যে বলছেন এখনকার দিনের মা বাবারা তার সন্তানকে ক্রিকেটেও ভর্তি করাচ্ছে, সুইমিংয়েও ভর্তি করাচ্ছে, ফুটবলেও ভর্তি করাচ্ছে, ড্রয়িংয়েও ভর্তি করাচ্ছে, এগুলো তো শুধুমাত্র কোন স্ট্রিমে সে অ্যাক্টিভ হবে পরীক্ষা করে যাচ্ছে। কিন্তু এটা কি কুষ্টি দেখে বা ছক দেখে বলা সম্ভব না। এইটার মধ্যে দুটো জিনিস এখানে কাজ করে। একটা হলো যে মা বাবা তার ইচ্ছে থাকে বা ইচ্ছে ছিল যে আমি একটা সুইমার হব বা ডান্সার হব বা সিঙ্গার হব, সেটা পারেনি বলে সে বা পাচ্ছে না বলে কোনো কারণে সে তার সন্তানের উপর দিয়ে করবার চেষ্টা করে, সন্তানকে সেইভাবে তৈরি করবার চেষ্টা করে। কারণ খুব খারাপ লাগে ছোট ছোট বাচ্চারা পিঠের মধ্যে ভারী ব্যাট নিয়ে দেখবেন আমি তো আমার ইচ্ছে ছিল আইএএস হবার, আমি হতে পারিনি, আমার ছেলেটাকে যদি করি। একবারও কিন্তু ভেবে দেখছি না যে আমার ছেলেটার কোন দিকে ন্যাক আছে, কোন দিকে গেলে তার ভালো হতে পারে, কিসে তার ইন্টারেস্ট আছে, একবারও কিন্তু আমরা এটা বিচার করছি না। বিচার কিভাবে আমরা করছি না, আমার ইচ্ছে ছিল বড় প্লেয়ার হওয়ার, ওকে পাঠিয়ে দাও কোচিংয়ে। আমার ইচ্ছে ছিল বড় সুইমার হওয়ার, ওকে পাঠিয়ে দিল সেখানে। এইটাই হচ্ছে এখন বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে। আরও হচ্ছে কেন না, এখন তো সংসারটাও ছোট হয়ে যাচ্ছে। আগে অনেক ভাই বোন ছিল, এখন একটি কি দুটি সন্তান, তার জন্য আরও ওই সন্তানটার উপর প্রেশার পড়ছে, মানসিক প্রেশার এবং সামাজিক প্রেশার দুটোই কিন্তু পড়ছে সেই সন্তানটারও। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। আগেকার ছোটরা যেমন দাদু দিদের সঙ্গে বসে গল্প শুনতে, সেটা হারিয়ে গেছে, সেই শৈশব চলে গেছে, সেই দিনটাও হারিয়ে গেছে। আগে বড় দাদু, বড় দিদা, বড় মা, খুড়িমা, এখনকার জেনারেশনকে বলতেই পারবে না কাকে বলে। এখানকার জেনারেশন তার বাবা মাকেও জিজ্ঞাসা যদি করা যায় কাকে খুড়িমা বলে, কাকে বুড়ি পিসি বলে, কাকে বড় দাদু, কাকে, তা তো হয় না। সেই সেই একান্নবর্তী পরিবার কেন, মানে জয়েন্ট ফ্যামিলিটাও তো এখন আর নেই। এখন তো মানে কি বলবো, মানে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে দাঁড়িয়েছে, এবং কোথায় সেটা গিয়ে দাঁড়াবে জানি না। মানে এটাই কি কলিযুগের ধ্বংসের দিকে? সামাজিক বিবর্তন, ধ্বংসটা একেবারেই বলতে চাই না, এটা সামাজিক বিবর্তন। এটা তো হবেই, এটা তো হবেই, এখানে কিছু করার নেই। এটা সামাজিক বিবর্তন, এটাকে আপনাকে দেখুন, এটার সাথেই আপনাকে মেনে নিতে হবে। সবচেয়ে চালাক এবং সবচেয়ে জ্ঞানী সেই যে কিনা অতীতকে ধরে বর্তমানের সাথে এগিয়ে যায়। এই হলো কি করা উচিত, যে আমি অতীতকে পুরো ফেলবো না, অতীতটাকে ধরবো আমি ঠিক। কোনো অবস্থাতে তো আমি আমার বাবা ঠাকুরদা বা তার বাবা, তাকে তো অস্বীকার করতে পারছি না। তিনি তো ছিলেন একটা সময়, আজকে তিনি হয়তো আমার সাথে নেই, কিন্তু তিনি তো ছিলেন, এই নামে তো একজন ভদ্রলোক ছিলেন। তাহলে কিন্তু আপনি দাবি করছেন যে একটা কুষ্টি থেকে একটা বাচ্চার ফিউচার কি হবে এটা 100% বলে দেওয়া সম্ভব না, একদমই না। 100% এটা একটা বললে একটা বাজে কথা বলা হবে, এবং মানে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে। 100% বলে দেওয়া সম্ভব না।
যদি বলেন কেন, তার কারণ হলো আমরা জ্যোতিষের অনেকগুলো থিওরি আমাদের কাছে নেই, আমরা রিকভারি, আমরা নষ্ট হয়ে গেছে। কেননা আমাদের তো ভারতে তো ধরুন কি বলে অনেক মুঘল থেকে শেখ পাঠান অনেকেরা এসছিল, হ্যাঁ, ইংরেজের থেকেও অনেক আগে তারা তো এসছিল। তো তারা যে এসছিল অনেক কিছু আমাদের তথ্য এবং অনেক কিছু আমাদের ডকুমেন্টস এগুলো নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। যতটা আছে আমাদের কাছে তাই থেকে আমরা পেয়েছি। পালি থেকে সংস্কৃত, দেবনাগরী এসছে, দেবনাগরী থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে বাংলা তৎসম, এবং আজকের যে চলতি ভাষা সেটা তৎসম বাংলা থেকে এসছে, এইভাবে এসেছে। সুতরাং পালি থেকে সেটা এসছে, পালি থেকে যেভাবে যতটা আমরা পেরেছি সেটা দেবনাগরী এবং সংস্কৃতে আমরা আনতে পেরেছি, এনে যতটা পেরেছি, যতটা উদ্ধার করতে পেরেছি সেটা নিয়েই চলছে। এবং সেই থিওরিটা আবার সবার কাছে নেই। এমন এমন দুষ্প্রাপ্য বই যেটা আমার কাছে আছে আমি আপনাকে দেব না, তাকে দেবো না, তাকে দেবো, যেটা আমার কাছেই রেখেছি। হ্যাঁ, সত্যি কথা, হ্যাঁ, আমিও স্বীকার করছি আমার কাছে এমন কিছু বই আছে দুষ্প্রাপ্য যেটা আমি অন্য কাউকে শেয়ার করতে চাই না। যদি বলেন কেন, বলে আমি ঠিক জানিও না, আমিও ঠিক জানি না কেন চাই, কিন্তু আমি চাই। মানে এখানেই হয়তো আপনার যদি শিষ্য হয় তাদের কাছে হয়তো আপনার এই তো প্রকৃত শিষ্য খুঁজে পাওয়াটাই তো মুশকিল হচ্ছে। আমি তো চাইছি যে শিষ্যকে দেবো, কোথায় শিষ্য পাচ্ছি? কেন, মানে আজকের জেনারেশনের কি অ্যাস্ট্রোলজির উপর থেকে তাহলে ভরসা উঠে যাচ্ছে এআই এর যুগে? তাদের ওপর থেকে অ্যাস্ট্রোলজির ভরসাটা আছে, মানে অ্যাস্ট্রোলজির আমি মানে এক্ষুনি তার ফল চাই, এক্ষুনি তার সব চাই, আমি ভালোটা নয়। আমি জ্যোতিষের কাছে যাচ্ছি মানে জ্যোতিষ মশাই আমাকে ভালোটাই বলবে এবং আমি ভালোটাই জানি। আমার ছকে কি আছে সেটা ডিটেলস যদি খারাপটা বলে দেয় তাহলে সেই জ্যোতিষই খারাপ। সবাই নিজের ভালোটাই শুনতে চায়, ভালোটাই শুনতে চায়। ঘটনাটা হলো এইখানে। কোনটা বেশি অথেন্টিক, মানে বৈদিক অ্যাস্ট্রোলজি না কেপি অ্যাস্ট্রোলজি? না, দুটোই সমান, দুটোই গুরুত্ব। বৈদিক অ্যাস্ট্রোলজির অত্যন্ত গুরুত্ব। বৈদিক দেখুন, বৈদিক অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে তো আর কেপি নয়, বৈদিক অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে তো কেপি নয়, বৈদিক থেকেই এসছে সবকিছু। কেপি যাই হোক, কেপি কে বলেছে? কেপির একটা আলাদা রকমের একটা থিওরি আছে, তারা আলাদাভাবে তারা বিচার করে, কিন্তু সেটার মধ্যে যে পুরোটাই যে একেবারে মানে তার মধ্যে বেশ কিছু বৈদিক আছে। যারা কেপি চর্চা করে বৈদিকটা না জেনে কিন্তু করে না, বৈদিকটা জানতেই হবে তাকে। আচ্ছা, এই ছক থেকে বা এই কুষ্টি থেকে মৃত্যু বলা সম্ভব? হ্যাঁ, কিছু একটা ধারণাটা দেওয়া যায়, কিন্তু কথা হয়েছে যে এগুলো বলাটা উচিত। আচ্ছা, বললো না, কিন্তু আমরা সবাই জানি কিছু, এবং তাকে সাবধান কিন্তু করে দেওয়া হয় যে আপনার এই সময়টা এখন খারাপ চলছে, এটা সেটা অভিজ্ঞ জ্যোতিষীরা সেটা বলে দেয়, গাইড করে দেন। হ্যাঁ, কিন্তু এইরকম অভিজ্ঞ নাম করা একজন জ্যোতিষও কিন্তু তার পুজোর জায়গায় পুড়ে মারা গেছে কিছু দিন আগে। হ্যাঁ, যেতেই পারে। তাহলে সে কি তার এই মৃত্যু সংবাদটা জানতে পারেনি বা ক্যালকুলেট করতে পারেনি? এখন বহু জ্যোতিষী আছে বা বহু কিছু আছে, অনেকেই আছে যারা নিজের সম্বন্ধে অনেক সময় ওয়াকিবল থাকেন না, বা ওয়াকিবল থাকলেও হয়তো ওটা চ্যালেঞ্জের ভাবে নেয়। আর নাকি আমরা অনেক ডাক্তারকেও দেখেছি, অনেক বড় বড় ডাক্তারকে অপারেশন করতে করতে, রুগীর অপারেশন করতে করতে কাঁচি ধরতে ধরতে ওনার স্ট্রোক হয়ে গেছে। আমরা এরকম বহু ডাক্তারকেও দেখেছি, প্রতিচর্যা ডাক্তারকে। তাহলে কি করা যাবে সেখানে? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। মানে বলছেন কর্মফল বলে কিছু নেই, মানে যে সময় উনি জন্মেছেন সেইটা নিয়ে সারা জীবন চলবে। কর্মফল বলে আছে, সবই আছে, কিন্তু আপনি কর্ম করে আপনি ফল চাইতে পারেন না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়েছে, কর্মণ্যে বাধিকার হচ্ছে মা ফলেষু কদাচ। তুমি কর্মটাই কিন্তু তুমি করতে পারো, কিন্তু তুমি কর্তা হতে পারো। ফলটা আমি দেবো, সে ঠিক আছে, ফল হবে, সেটা কি ফল হবে সে আমি বুঝবো। তুমি কর্ম, আমি আজকে কোনো অভাবী মানুষকে কিছু কি জিনিস দিচ্ছি, মানে জেনে দিচ্ছি যে আমার পুণ্য হবেই, কম্পালসারি, একদম 100%, এবং তার সেলফিটা ফেসবুকে আগে দিচ্ছি, এবং 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 এরম ধরনের পুণ্যর, এরম ধরনের কর্মের কথা কিন্তু বলা হয়নি। কর্মটা বুঝতে হবে যে কি কর্মের কথা বলা হয়েছে। কর্ম মানে কাজ, হ্যাঁ কাজ, ঠিক, কি কাজ? নিষ্কাম কর্মযোগী হতে বলেছে, নিষ্কাম কর্মযোগী। ভালো করে পড়তে হবে গীতাটাকে, ভালো করে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে। এবং গীতার, আমাদের ভারতবর্ষে দুঃখের ব্যাপার যে ভারতবর্ষে যত না গীতাটার চর্চা হয়, বিদেশে গীতাটা নিয়ে অনেক অনেক বেশি চর্চা হচ্ছে এবং রিসার্চ হচ্ছে, অনেক হচ্ছে। ভারতে যত না বেশি হয় তার থেকে বেশি বিদেশে অনেক। এটাই হলো দুঃখের, এটাই ট্র্যাজেডি আমাদের কাছে। অথচ গীতাটা আমাদের। এই জীবনের কর্মফল কি এই জীবনেই ভোগ করতে হয়? খানিকটা,
কেন আমি যে এই যে ধরুন দেখুন, আমি তো বিড়লার ঘরে জন্মাতে পারতাম, টাটার ঘরে জন্মাতে কেন জন্মাই, কেন জন্মাইনিটা কেন? আমি আমার কর্মটা নিয়ে এসেছি, এই কর্মটা নিয়ে এসেছি যে আমি একটা অতি সাধারণ ঘরে জন্মাবো, এই কর্মটা আমি নিয়ে এসেছি। কিন্তু মানুষের যদি চেষ্টা ছেড়ে দেয় যে আমি এই ভাগ্য, এটা আমার হয়তো কর্মফল, তাহলে তো কোনো মানুষ আর এগোবেও না। আপনাকে কর্মটা করে যেতে হবে, যে বললাম যে আপনাকে কর্মটা করে যেতে হবে ঠিকঠাক, ফলের আশা করো না। আপনাকে কর্মটা, লক্ষ্যটা আপনাকে স্থির রেখে কর্মটা ঠিক করে যেতে হবে। আগুনে আপনি হাত দিন, হাতটা তো পুড়বেই, আগুনে হাত দিয়ে দেখুন হাতটা তো পুড়বেই। বর্ষায় আপনি যান, বৃষ্টিতে তো ভিজবেনই। রোদ্দুরে আপনি যান, রোদ্দুরে তো তাপ গায়ে লাগবেই। তাহলে এবারে আপনার ব্যাপার, যাহলে আপনাকে এই বৃষ্টিতে আপনি যাবেন, আগুনে হাত দেবেন, প্রখর রৌদ্রে দৌড়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, তাহলে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি রাগ করলে এই প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, কিন্তু আমার খুব জানার ইচ্ছা হচ্ছে যে একজনের যদি কর্মফল এবং সে তার সময় নক্ষত্র নিয়ে, তার ভাগ্য নিয়েই জন্মায়, তাহলে আপনারা কি করে তার ভাগ্য পরিবর্তন করেন রেমেডি দিয়ে? একেবারে এটা আমি বলতে চাই না, যদি কোনো জ্যোতিষ মশাই বলে সেটা অন্য কথা। পরিবর্তনের দেখুন, এখানে আমাদের জ্যোতিষীটা কি করে, ঠিক ডাক্তারের মতন কাজটা। ডাক্তারের কি কাজটা হচ্ছে, আপনি অসুস্থ হলেন, অসুস্থ হলে পরে আপনি ডাক্তারখানায় গেলেন, হসপিটালে গেলেন, আপনার একটা ট্রিটমেন্ট একটা দরকার, সেই ট্রিটমেন্টটা সে দিল। জ্যোতিষেরও সেখানে কাজ। গ্রহ নক্ষত্র বা আপনার সামাজিক অবস্থাটা আপনি মনে করছেন যে আমি ঠিক চলছি না, কোনো জায়গায় আমার একটা বাধা উৎপত্তি হয়েছে, আপনি জ্যোতিষের কাছে গেলেন, সে ছক বিচার করলো, গ্রহ ইত্যাদি ইত্যাদি যা যা বিচার করার করে আপনাকে সে একটা গাইড দিয়ে দিল। ডাক্তার যেমন অসুখ হলে আপনাকে মেডিসিন দেয়, ট্রিটমেন্ট দেয়, এখানেও ঠিক তাই। পরিবর্তন কি হয়, কেউ যদি তাহলে আপনার একদম পরিবর্তন করে দেওয়া যাবে, আমি জানি না, এরকম ধরনের দৃষ্টতা আমার নেই, আমি এটা বলতে পারবো। কিন্তু আপনি বলছেন ঠিক কথা, কিন্তু আজকে নিউজ পেপার খুললে বা রাস্তাঘাটে হাঁটলে চারিদিকে কত পোস্টার দেখা যায়, 2 মিনিটে বশীকরণ করে দিচ্ছি। এই রকম চটকদারি বিজ্ঞাপনের যিনি দেন বা যিনি করেন, সেই দায়িত্বটা তার। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু মানুষে তো প্রতারিত হচ্ছে। এটাই ঠিক, প্রতারিত হচ্ছে, এটাই ঠিক, মানুষ প্রতারিত হচ্ছে। তার কারণ কি, মানুষ দিকভ্রান্ত, মানুষের হাতে এত বেশি মানুষ ডিসগাস্টেড হয়ে গেছে, এত বেশি মানে সময় নেই, এক্ষুনি 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 এই দিয়েছে, চলো দৌড়ে এখনই চলো, এখানে গিয়ে কিছু যাই 2-5 হাজার টাকা খরচা করে এলো, হ্যাঁ কিছু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন সাময়িক, তার একটা হলো মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিছুদিন হলো, তারপর তো দেখতো আলটিমেটলি কোনো কাজই হলো না, আমার ওই 2-5 হাজার টাকাই গেল, যেটা আমি সংসার খরচ বাঁচিয়ে বা কোনো জায়গা থেকে মানে কম্প্রোমাইজ করে টাকাটা ব্যবহার করেছি, সেটাই গেল। এবং সেটা বেশ কিছু মানুষ আছে আমি জানি, বহু মানুষ আছে আমি জানি, 2-4 বার ওরকম করেছে, ঠকতে ঠকতে এখন সে নিশ্চুপ হয়ে গেছে। আপনি এরকম ক্লায়েন্ট তো নিশ্চয়ই পেয়েছেন। আরে বলেন আর কেন, বলেন আর কেন, কি বলেন, এরম ক্লায়েন্ট বলে, আমি কোনো কাজের জন্য যখন বলি তাহলে এই কাজটা হবে এই টাকা, বলে আমি তো এই কাজটা 4 বছর আগে এত টাকায় করেছি, আপনি এই টাকায় কি করে দেবেন? বলে দেখুন, আমি তো টাকা নিয়ে কাজটা করছি, আমার যেটা এই কাজটা করতে গিয়ে যা যা জিনিসটা দরকার হবে, আমি তো এটা সেইভাবে নিচ্ছি যতটা আমার দরকার, আমি তো অর্থ পিশাচ হয়ে আমি নিচ্ছি না কাজটা, অর্থ পিশাচ হয়ে তো আমি কাজটা নিচ্ছি না। এবং তার চেয়ে বড় কথা হলো, আমার এই কাজটা করে যদি আপনার যদি উপকারে লাগে, আপনার স্মাইলিং ফেসটা দেখতে আমার যে ফিজ, তার থেকে অনেক বেশি আনন্দ হবে আমার। এটাই আমার কাছে চ্যালেঞ্জ, এটাই আমার কাছে বড় কথা। সব কাজ আমি করতে পারবো একেবারে না, কখনো না। আমি বহু আমার কাছে যারা আসে, আমি বলে দিই না এই কাজটা আমি করতে পারবো, এইটাই আমি বলে দিই মুখের। যখন খুব জোরাজোরি করলো, বলে দেখি আমি চেষ্টা করে দেখতে পারি কতটা কি হলো, তখন দেখা যায় যে বেশ কিছু কাজ সে পেয়েছে, তখন সে নিজেই খুশি হয়ে কি দেবো কি করে, বলে না এইসব কথা দয়া করে বলবেন না, আপনি আনন্দে থাকুন, ভালো থাকুন, সংসার নিয়ে ভালোভাবে থাকুন, এটাই ভালো, এটাই দেখতে আমার ভালো লাগবে দূর থেকে, এটাই দূর থেকে দেখতে ভালো লাগে। আচ্ছা, পুজো আর্চা বা নিত্য পুজো আর্চা করলে কি ভাগ্য কিছুটা ভালো হয়? মানে সাত্ত্বিক লোকেদের কি ভাগ্য ভালো হয়? সাত্ত্বিক, সাত্ত্বিক, এই যে আপনি যে বললেন না সাত্ত্বিক, সবাই তো সাত্ত্বিক না। যে সাত্ত্বিক সে ফলের আশা না করেই পুজোটা করবে, কি ফল হবে না হবে অন্য কথা। যে সাত্ত্বিক সে নিজে থেকেই সে তার ঘুম থেকে উঠবে, আচমন করবে, আহ্নিক করবে, ইষ্ট দেবতার নাম জপ করবে, সব করবে, কি হবে না হবে কি ফল হবে সেসব দিকে সে তাকিয়ে করবে না। যে সাত্ত্বিক লোক বা যে দীক্ষিত লোক, তারা
এটা যে বলে সাত্বিক কথাটাই, জেনারেল পাবলিক কিভাবে করে, অনেকে ভেবে করে, অনেকে শিখেছে, অনেকে জানে, অনেককে শিখিয়েছে, আপনি এই মন্ত্রটা করুন, এই টোটকাটা করুন, চ্যান্টিং এ ভরে গেছে এই মন্ত্র, হ্যাঁ বলে এই মন্ত্র করুন, এই টোটকা করুন। আমি এই সম্বন্ধে কিছু মন্তব্য করতে পারবো না, এবং আমি ঘুরিয়ে প্রশ্ন করতে চাই যাদেরকে বলেছেন তারা কি সত্যি উপকৃত হয়েছে, তারা কি উপকৃত, আমি সেটা জানতে চাই। আপনি বলেছেন এই মন্ত্রটা পাঠ করুন, এই করুন, ঠিক কথা, কিন্তু যাকে বলেছেন সে মন্ত্রটা পাঠ করে সে কি উপকৃত হয়েছে খুব, আমি সেটা জানতে চাই। কতটা উপকৃত হয়েছে, কি হয়েছে, যেটা আমি জানতে চাই। এবং মন্ত্র পাঠের ক্ষেত্রেও তো উচ্চারণটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিসের ক্ষেত্রেই, যে আমি যে আপনার সাথে যে কথা বলছি, এই কথা বলাটার মধ্যেও তো একটা মাধুর্য থাকা দরকার, এটাও তো ঠিক প্রোনাউন্সিয়েশনটা দরকার। আমি যদি স করে দ করে যদি কথা বলি তাহলে কিরম লাগবে শুনতে? যে কোনো জিনিসেরই তাই আছে, যে কোনো জিনিসের নিয়ম আছে। আচ্ছা, আপনার কাছে যারা আসে তাদের রেমেডি কিভাবে করেন? পাথর দিয়ে, না শেকড় দিয়ে, নাকি অন্য পুজো আর্চা? দেখুন, শেকড়ের আমি বিরোধী। যদি বলেন কেন, তার কারণ হলো, সাপোজ ধরুন কাউকে বামুনাটি মূলের কথা বললাম, সাধারণ লোকেরা যেটা বলে থাকে যে আপনার একটা বামুনাটি মূল লাগে, আমিও বলছিলাম হ্যাঁ লাগে, কিন্তু আমি আপনাকে দিতে পারবো না। কেন? আমি তো গাছটাকে হত্যা করতে পারবো না। গাছের তো প্রাণ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে তো আপনি তো প্রাণটাকে হত্যা করলেন, প্রাণীটাকে। খুব ভাইটাল পয়েন্ট। আপনি তো হত্যা করলেন, আপনি হত্যা করে আপনি কি করে আশা করছেন যে আপনি তার ফল পাবেন? তাই বলে কি বামুনাটি মূল ধারণ করবেন? হ্যাঁ, ধারণ করবেন। পার্টিকুলার তিথি নক্ষত্রে সেই গাছ শেকড় ছড়ায়, সেই সময় গিয়ে আপনি শেকড়টা যদি তুলে এনে ধারণ করতে পারেন, বা সেটা দিয়ে যদি কবচ বিভিন্নভাবে করা যায়, তবে সেটা কাজের হয়, না হলে হয়। আদারওয়াইজ যেমন আপনি গরু ছাগল পাঠাকে বলি দিচ্ছেন, মারছেন, সেরকমই ধারণ। তাহলে বলছেন প্রতিকারের জন্য সবাইকে এই হাজার হাজার লাখ লাখ টাকার পাথরই কিনতে হবে? যে পারবে কিনবে, আর যে পারবে না, কিছু করার নেই। তাকে কিছু বলা হয়, তাকে কিছু মানে সহজ পথ্য যেটা সাত্বিকভাবে চলার জন্য কিছু তাদের বলা হয়, যদি পারে করতে। এছাড়া তো কোনো উপায় নেই। কি করা যায়? আপনার জ্বর হয়েছে, আপনাকে প্যারাসিটামল লাগবে, প্যারাসিটামলের সাবস্টিটিউট কি হতে পারে? আপনার কোনো জায়গায় ব্যথা হয়েছে, ব্যথায় পেন কিলার দিতে হবে, পেন কিলারের সাবস্টিটিউট কি হতে পারে? মানে আপনি বলছেন পাথর মানুষের ভাগ্য ঘোরাতে পারে না? ভাগ্য ঘোরাতে পারে, এই কথাটা আমি একেবারে বলবো না যে জ্যোতিষের কাছে যাওয়া মানে আপনার ভাগ্য ঘুরে যাবে, মানে ভাগ্য পরিবর্তন হবে, এই ধরনের ধৃষ্টতা আমার নেই, এই ধরনের কথা আমি বলতে পারবো না। যেটা আপনাকে গাইড হবে, পাথর বা অন্যান্য কবচ এই সমস্ত দিয়ে আপনাকে একটা গাইড দেওয়া, আপনাকে একটা রিলিফ দেওয়া হবে, যাতে করে, যেমন রিলিফ একটু বুঝিয়ে আমি বলছি কি রিলিফ। ধরুন এখন বাইরে বৃষ্টি হচ্ছে, খুব ঝমঝম, আপনাকে যেতে হবে, ওপারে যেতে হবে বা কোনো জায়গায়, কিভাবে যাবে? হয় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে সময়টা অপেক্ষার জন্য, হাতে যদি আপনার সময় না থাকে তাহলে কি করবেন? আপনি ছাতা বা রেনকোট নেবেন, এইটাই হলো তাই। আপনি যদি দেখেন তাহলে আমার এই পিরিয়ড চলছে, এই পরিস্থিতি, আমার এখানে তো একটা ক্যাটসাই দরকার, ক্যাটসাইয়ের দামটা এই, আমি কিনতে পাচ্ছি না, সেখানে তো কিছু করার নেই আমার। সেই জায়গায় আমার কি করার আছে? আমার তো আর ক্যাটসাই আমি খনি নেই বা কিছু নেই, তাহলে আমি সহৃদয় হয়ে আমি দিলাম। আমি সহৃদয় হয়ে একটা করতে পারি, বড় বড় দোকানে আপনি যে মূল্যে পাচ্ছেন, আপনাকে আমি সেই মূল্যটা থেকে অনেকটা কমে আনিয়ে দিতে পারি, করে দিতে পারি, এটাই করে দিতে পারি। কিন্তু আপনাকে যদি বলেন আমার আর তাহলে রাস্তা তাহলে ওই পিরিয়ডটা অপেক্ষা করুন, বৃষ্টি চলে যাওয়ার জন্য অপেক্ষা করুন। মানে ডেস্টিনি যেটা আছে সেটা আছেই, সেটা অপেক্ষা করুন। কি করে পড়বেন? ধরুন এই তো দেখুন, শীতের পরে গ্রীষ্ম আসছে, গ্রীষ্মের পর বর্ষা, এটা তো নিয়ম, এটা তো মানে আপনি এটাকে আটকাতে পারবেন? সূর্য টাইম মতো উঠবে আবার অস্ত যাবে, আপনি আটকাতে পারবেন কি তাকে? দিনের পর রাত হবে, রাতের পর দিন হবে, আপনি কি আটকাতে পারবেন? আটকে আগে দেখান, তারপরে কথা। ভাগ্য কি হাতে রিফ্লেক্ট করে? মানে অবশ্যই হ্যাঁ করে, এভরি 6 মাস, অনেকের একটু আগেও হয়। আপনি যেমন যেমন কর্ম করবেন সেই কর্মটা রিফ্লেক্ট হাতে হবে। আপনি 5 বছর আগে কোনো জায়গায় হাত দেখিয়েছেন, দেখে আপনি ওটা দিয়ে ধুয়ে জল খাচ্ছেন, আমাকে জ্যোতিষ মশাই এটা বলেছিল, এটা হয় না, এটা জানে না হয়তো অনেক, হাতের রেখা চেঞ্জ হয়। হ্যাঁ, আপনি নিজেও লক্ষ্য করে দেখবেন। 6 মাস এখন তো সুবিধে হয়েছে, আপনি আপনার ছবিটা আজকে তুলে নিন, এবং ছবি তোলার কি নিয়ম, হাতটাকে আগে ভালো করে ধুয়ে গরম করে নিন, পরিষ্কার। হাতটা যেই পিঙ্ক হলো ওই সময় আপনি হাতের ছবিটা তুলুন, ভালো করে ছবিটা তুলুন। 3 মাস বাদে আবার আপনি নিজেই ওই ছবিটা তুলে দেখুন যে হাতের কি তফাৎ হয়েছে। আমাকে বলতে হবে না কিছু,
6 মাস বাদে দেখুন আবার কি পরিবর্তন হয়েছে। কিন্তু ছবিটা তোলার নিয়মটা আমি বলে দিলাম। পুরুষের কি বাঁ হাতে তার ওয়াইফের? না না, এমন কোনো কথা না। এটা আমাদের আগেকার দিনের একটা প্রচলিত ছিল। এখন মহিলারা পুরুষের থেকেও বেশি কাজ করতে চাইছে। পুরুষ যে কাজটা করতে পারে না বা চাইছে না, মহিলারা করছে। সেই জন্য এখন আর বাঁ হাতের কোনো ভূমিকা নেই। আগে কেন ছিল এটা বুঝতে হবে, সমাজ তত্ত্বটা একটু বুঝতে হবে। তখন মেয়েরা তো ছিল পর্দানসীন, ঘরেই থাকতো, সেই জন্য সেটা ধরা হতো। সেটা তো নেই, এখন তো নেই। বিভিন্ন জায়গায় আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষে অনেক দেশ আছে, প্রদেশ আছে যেখানের মধ্যে পুরুষরা ঘরে থাকে, মহিলারাও কাজ করে। সেক্ষেত্রে তাহলে কি বিচার হবে? সুতরাং সেটা কথা দেখুন জিনিসের দাম। আমরা তো দিনকে দিন তো পড়াশোনা করছি, শিক্ষিত হওয়ার চেষ্টা করছি। কতটা শিক্ষিত হচ্ছি না হচ্ছি সেটা পরের কথা। সুতরাং বিচারটা সবসময় যুক্তিগ্রাহ্যটা করতে হবে, না হলে হবে না এরকম ভাবে। ওং বং চং দিয়ে সমস্ত কিছু হয় না। যে আমরা যে কথায় কথায় বলি আমার কপাল খারাপ, কপালেও কি রেখা আসে? না না না, কপাল খারাপটা হলো ওটা একটা কথার কথা। আচ্ছা, ওটা একটা কপাল, আমার ব্যাড লাক, আমার কপাল খারাপ, এটা একটা কথার কথা। এটা বলতে পারেন একটা প্রভাবস, এটা আর কিছু। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমার স্বল্প জ্ঞান, আমি স্বীকার করছি আমার স্বল্প জ্ঞান, আমার কোনো সহজ বলবেন না আপনি। আমার সেই স্বল্প জ্ঞানেই আমি বলছি যে ওটা একটা প্রভাবস, আমরা এটা বলে থাকি। তাহলে কপাল খারাপ, ইংরেজিতে বলছি ব্যাড লাক, দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। আচ্ছা, আপনি তো তন্ত্র চর্চাও করেন, তো তন্ত্রকে তো আবার অন্য সাইডে ব্ল্যাক ম্যাজিকও বলা হয়। ব্ল্যাক ম্যাজিকটা আমি চাই না, করি না, বুঝতেও চাই না, ঠিক আছে? তন্ত্রের মধ্যে পিশাচতন্ত্রও আছে, সেটাও আমি করি না। তন্ত্রটা কি সেটা আগে জানতে হবে। তন্ত্রের মানেটা কি, তন্ত্রের মানেটা আগে জানতে হবে। তন্ত্রটা কি? মন্ত্র মন্ত্র বাদ দিয়ে তো তন্ত্র না। মন্ত্রটাকে মনের মধ্যে আপনি হ্যামারিং যত করতে পারবেন তার নাম হলো গিয়ে তন্ত্র। তন্ত্র মানে বিরাট কিছু 5 মণ ঘি ঢেলে খুলির ওপর বসে, হ্যাঁ, এই একেবারে না কিন্তু। হ্যাঁ, তন্ত্র অন্য জিনিস, এটা নয়। এগুলো ঠিক আমি জানি না, আমার ওই বিদ্যাটা জানা নেই। কিছু মাফ করবেন, ক্ষমা করবেন, আমার ওই বিদ্যাটা জানা নেই। যদি কেউ করেন তিনি জানেন হয়তো সেই বিদ্যাটা, আমি জানি না। এটা আমার বলতে তো কোনো লজ্জা নেই যেটা জানি না। কিন্তু আমি যেটা জানি, তন্ত্রর মানেটা যেটা জানি, হয়তো ভুল জানতে পারি আমি সেটা। ডেফিনেটলি আপনি ভুল জানেন না। না না, আপনার কাছে কোনো জটিল কেস এসছে সেটা আপনি তন্ত্রের দ্বারা তাকে রিকভার করেছেন? বহু জটিল কেস এসছে, বহু যে নাম না করে একটু আমাদের সাথে শেয়ার করেন। বহু জটিল কেস এসছে। যেমন এমন কেস এসছে আমি দেখেছি, একজন মহিলা, তিনি রয়েছেন পরিবারে, তার বাবা আছেন, বয়স্ক বাবা আছেন। একে একে তার স্বামী চলে যায়, 2 সন্তানও চলে যায়। সে তার বোনকে, তার নিজস্ব, সে তার বোনকে ভালোবাসত, সেই বোনও চলে যায় মানে এই পৃথিবী ছেড়ে চলে যায়। এমন অবস্থায় সে আসে, একজনের রেফারেন্সে আসে। আমি তার কথা শুনে প্রথম দিন না এতটা নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি বললাম যে মাফ করুন, ক্ষমা করুন, আপনি আরেকদিন আসবেন আমার কাছে। বলে কেন? বলে না, কেন আপনার এই যে কথা, আপনি এই যে বললেন, আপনার এটা শুনে আমার আমি বিহ্বল হয়ে পড়েছি। আমি এখন কিছু মনে করি, আমি মানসিকভাবে আমি ভেঙে পড়েছি এইটা শুনে, যে এরকমও হয়, এটা আমি দেখি। তখন আপনি তার কিছু বিচার করেন না? আমি তাকে 2-3 দিন বাদে সে এসেছে, 2-3 দিন বাদে সে আবার এসেছে। আমি বললাম তাহলে আপনি কি করতে চান বলুন তো, কি জানতে চান? এই তো অবস্থা। বলে আমি বেঁচে থাকবো, বেঁচে থেকে আমি করবেটা কি? বলে ও আচ্ছা, হ্যাঁ আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন। আপনি যদি চান আপনি একটি বিবাহ করতে পারেন, এবং যথারীতি আপনার সন্তানও হবে। কি বলছেন আপনি এই বয়সে যাতে? বলে এই বয়সে। আপনার বয়স কত? 42 ইয়ার্স। তাতে কি হয়েছে? 42 ইয়ার্স। লোকে কি বলবে? তাহলে আমি জানি না লোকে সমাজে কি বলবে, কেন লোকের সমাজের মুখ তো আমি আটকাতে পারবো না, সেটা আমি কিছু করতে পারবো, সেটা আমি জানি না কি বলবে। হ্যাঁ, তারা তো বলবেই, কিন্তু আপনাকে তো বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে কি তারা কিছু বলবে আপনাকে? সেটা বল, নাকি আপনার কষ্টটা তারা নেবে? আপনি কি সেখানে কিছু করবে? আমি আপনাকে যেটা করতে পারি, আপনি যদি চান এই বয়সে আপনি বিবাহ করতে পারেন যথারীতি,
এবং এটা আপনি ঠান্ডা মাথায় গিয়ে ভাবুন, বাড়িতে গিয়ে ভাবুন। আপনার তো বাবা আছে, বাবার সাথে কথা বলুন। বলে এই কথা বাবার সাথে বলা যায়? আপনি যাকে বড় মানেন, বাড়িতে যারা আছে, অন্যান্য বন্ধু বান্ধব বা কেউ তো আছে, তাদের দিয়ে বলান। আপনাকে এক্ষুনি আমার কাছে দৌড়ে আসতে হবে। আপনাকে আমি মন সংযমের জন্য, মনের শান্তির জন্য আমি একটা জিনিস দিচ্ছি। আমি এই জিনিসটা আপনি আপনার সাথে রাখুন বা ঘরে রেখে দিন। আর কিছু করবেন, ধূপ ধুনো, পুজো পার্বণ, মন্ত্র কিচ্ছু করবেন, জাস্ট আপনি এটা ঘরে রেখে দিন। 3 মাস বাদে আসবেন, ঘরে রাখা 3 মাস বাদে। 3 মাস কেন? আপনি যদি মনে করেন আপনি শান্তি পাচ্ছেন, মানসিকভাবে উৎসাহ পাচ্ছেন, তবেই আসবেন আমার কাছে, নাহলে দরকার নেই। ভুল করছেন। আমি কিন্তু পয়সার বিনিময়ে কাজ করি না। পয়সাটা আমার যতটা দরকার আপনার কাজটা করতে ততটাই। ওই পয়সাটা নিয়ে আমি করতে, এরম ভাবে হয় না। এরম ভাবে পয়সা রোজগার করে হয় না। না এ বলেন না, ওইটা কোনো কথা না। ভদ্রমহিলা কিন্তু ফোন করে আমার কাছে আবার এসেছে। আমি বললাম আপনার এবারে যোগাযোগ করুন, কিভাবে কার সাথে কি পাত্র হবে। যোগাযোগ করে উনি বিবাহিত হয়ে তার ছেলে এই এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিল। এবার আপনার অন্ধভক্ত, সেটা বলতে কি করে পারি বলুন? মানুষের মনে তো বলতে পারি না, মানুষের মনে কি আছে না আছে সেটা তো বলতে পারি না। কিন্তু আমার ভালো লাগছে যে তাকে একটা নতুন জীবন দিতে পেরেছি, এটা আমার দেখে ভালো লাগছে। আচ্ছা, এই যে বিবাহের আগে ম্যাচ মেকিং হয়, দুটো কুষ্টিকে মেলানো হয়, অনেক পয়েন্ট আছে, এটা কতটা ঠিকঠাক? হ্যাঁ, ওটা তো ভালো। ঠিকঠাক মানে কি? ওটা পুরোটাই ভালো। ওটা দেখে যদি করে ভালো, কিন্তু এখন তো চোখের দেখায় বিয়ে হয়, সেখানে কিছু করার থাকে না। হয়টা কি কিরম ভাবে আসে ধরুন, আমার ওনাকে ভালো লেগেছে, উনার কুষ্টিটা নিয়ে আমার এখানে এলাম, তাহলে উনার সাথে আমার বিয়েটা করিয়ে দিন, মানে উল্টে চাপ জ্যোতিষ। ওনার মতন করে আমারটা তৈরি করে দিন। হ্যাঁ, যা উনাকেই বিয়ে ওনাকে করে। এইরকম প্রস্তাবও আসে, এইটাই বর্তমানে আসে, এবং এটার জন্যই অনেক অনেক জ্যোতিষীরা বসে আছে। এইসবই আসে। আমি পত্রপাঠ বিদায় করে দিতাম, ফেক প্রেডিকশন দিতে হবে তাকে। সে যাই হোক, আমি পত্রপাঠ বিদায় করলাম, আমার দ্বারা হবে। বলে এই যে আপনি তো তন্ত্র করেন, তাতে কি হয়েছে? তন্ত্র মানে করি মানে এটা কি ওই দিনের বেলা চাঁদ দেখাবো? আমার দ্বারা তো অত বড় তান্ত্রিক তো আমি না। একটু আধটু বুঝি করি, সমাজ উন্নয়নে মানসিকতা, মানুষের যদি কোনো কাজে টাজে লাগবার জন্য চেষ্টা করি, দ্যাটস, এর বেশি কিছু জানি না। আপনার একটু তন্ত্র সাধনা নিয়ে যদি একটু বলেন বিস্তারিত। দেখুন, তন্ত্র সাধনা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, তার কারণ কি, এটা হলো গুপ্ত জিনিস। ব্যাপারটা অনেকে দেখেছি চ্যানেলে অনেকভাবে অনেক কিছু বলেন টলেন, আমার জানা নেই কিভাবে কি বলেন, কেন জিনিসটা তো পুরো গুপ্ত, পুরো এটা গুপ্তবিদ্যা। আমি কেন আপনাকে গুপ্তবিদ্যাটা বলতে যাব? গুপ্তবিদ্যা গুরুমন্ত্র কেউ কাউকে বলে নাকি? গুরুদেব আপনাকে মন্ত্র দিয়ে কি বলে দিয়েছে যে মন্ত্রটা আগে গিয়ে কাউকে বলে দিতে? ওটা তো আপনাকে একান্তে নিভৃতে আপনাকে বলে, এবং কিভাবে জপ করতে হবে সেটাও বলে দেয়। আপনার ইষ্ট কে কি না সব গুরুদেব বলে দেয়। এই তো ব্যাপার। তো তন্ত্রটা অত্যন্ত গোপনীয়, গুপ্ত জিনিস তো এটা। এটা আমি আপনাকে কি বলবো বলুন তো? আমি তো এটা বলতে পারবো না। এটা তো পুরো গুপ্ত শাস্ত্র, গুপ্ত বিদ্যা। যারা বলতে পারেন, সাহস করে বলতে পারেন, আমি পারবো। আপনি সাধনা কোথায় করেন? মানে কোনো সাধনা মানেই আমরা জানি যে কেউ, দেখুন, সাধনার কোনো পার্টিকুলার জায়গা হয় না। যদি আমার কোনো যে জায়গাটা শান্তি মনে হবে, যেই জায়গাটা, হ্যাঁ, যেই জায়গাটা আরাম মনে হবে, সেই জায়গাটাই আমার মনের আরাম হবে। সেটাই যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ওখানে মধ্যে শান্তিনিকেতনে, সেখানে মধ্যে তার ওখানে মধ্যে দেখেছেন সে তৈরি করেছে বিরাম জায়গা, সেখানে এখানে মধ্যে তো বলেছে এখানে আমার একটা প্রাণের আরাম, মনের শান্তি, সে তো বলেছে। যার যেখানে শান্তি হয়, তার জন্য কোনো ওই দিকে যেতে হবে, সেদিকে যেতে হবে, অমুক যেতে হবে, এমন কোনো জিনিস আমার জানা নেই। আমার যদি কোনো মনে হয় তাহলে নির্জন কোনো জায়গায়, এই জায়গায় সেই জায়গায় বসতে পারি, বসে একটু আমি চিন্তা করতে পারি, দ্যাটস। কোনো অলৌকিক কিছু পাওয়ার বা কিছু কোনো সময় অনুভব করে, সেটা তো বলা যাবে না। সেটা ও তো বললাম যে এগুলো পুরো গুপ্তবিদ্যা। দেখুন, জ্যোতিষ হতে গেলে প্রথমে জ্যোতি দর্শন করতে হয়। আপনি হাজার চেষ্টা করেও নিজে থেকে জ্যোতি দর্শন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই অলৌকিক শক্তিটা না আসবে। বই পড়ে জ্যোতিষ হওয়া যায় না। তো সেই যদি বই পড়ে জ্যোতিষ হওয়া যায়, তাহলে তো বই পড়ে তো ডাক্তার ব্যারিস্টারও হওয়া যায়। তাহলে কেন লক্ষ কোটি টাকা দিয়ে নানা রকমের এই কাণ্ড করে সব মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছে? ডাক্তারি বই বাড়িতে কিনে আনুক, পড়ুক।
ডাক্তারি বই বাড়িতে কিনে আনুক, ব্যারিস্টারের বই বাড়িতে কিনে আনুক, পড়ুক। দরকার হয় একজন ব্যারিস্টারকে বা কোনো একটা বড় ডাক্তারকে বাড়িতে হায়ার করে নিক, সে গাইড করবে, হয়ে গেল। না, ও তো একটা ডিগ্রির ব্যাপার থাকে। তবে বই পড়ে যদি, বইটা কখন, বইটা পড়তে হবে আপনাকে, বইটা কখন যে আপনার ওটা গাইড হবে, ওটা গাইড আর কিছু না, রেফারেন্স। কিন্তু আপনাকে তার জন্য, জ্যোতিষের জন্য আপনাকে মন প্রাণ আত্মাকে আগে শান্তিতে আনতে হবে, একটা জায়গায়, স্থির জায়গায় আনতে হবে। এটা সবার হয় না, এটা সবার হয় না, এটা সবাই এটা পারে না, এটা হয় না। তাহলে তো সবাই জ্যোতিষ হতো, সবাই বড় ডাক্তার হতো, বড় উকিল হতো, সবাই সবটা হতো। কিন্তু আমাকে একটা কথা আপনি বলুন, সেটা হচ্ছে মানুষের সঠিক জ্যোতিষ চিনবে কি করে? আজকের ডেটে এটা তো সবাই গোল্ড মেডেলিস্ট। সেই এই ঠিক কথা, কোনো সন্দেহ নেই, তার কিছু তো করতে পারবো না, এটাই আপনার কপাল। আপনার কপালে যদি থাকে, আপনি ভালো জ্যোতিষের পাল্লায় পড়বেন, ভালো ডাক্তারের পাল্লায় পড়বেন, ভালো লয়ারের পাল্লায় পড়বেন, ভালো মানুষের পাল্লায় পড়বেন, ভালো বন্ধুর পাল্লায় পড়বেন। কপালে না থাকলে পড়বেন না, ওই ঠক্কর খেতে হবে। ওই ঠক্কর খেতে 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 যদি কোনো জায়গায় কাউকে খুব কি বলে পান, তবে কেন এখন তো চিৎকার করে সবাই বলছে আমি শ্রেষ্ঠ, আমি সব জানতাম, আমার দ্বারা তো হবে না সেটা বলা। ডবল গোল্ড মেডেলিস্ট, ডবল, থ্রি ডবল, সে যাই হোক, বলতে পারবো না, আমি কারোর নামও বলতে পারবো না। তবে আমার দ্বারা তো সেটা হবে না, আমি বলতে পারবো না যে আমি সব জানতা হরিদাস, আমি বলতে পারবো না, আমার দ্বারা হবে না। আমি কি বলতে পারি যে আমি এটা নিয়ে একটু চর্চা করি, আসে কয়েকজন মানুষ, তাদের উপকারে হয়তো লাগে, সেই জন্য তারা আসে, এই পর্যন্ত। ভালো থাকার উপায় কি আপনার মত? প্রথম কথা হলো আপনার মনটা ভালো করতে হবে। ভালো থাকার উপায় একটাই, আপনার মনটা তো আগে ভালো হোক। চঞ্চল মনে কি হবে? কন্ট্রোল মাইন্ড ইজ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড আনকন্ট্রোল মাইন্ড ইজ ইয়োর এনিমি। সংক্ষিপ্তভাবে গীতার বড়, এত বড় গীতার সংক্ষিপ্তভাবে দুটো লাইনই গীতার, যে কন্ট্রোল মাইন্ড ইজ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড আনকন্ট্রোল মাইন্ড ইজ ইয়োর এনিমি। এই যে দুটো লাইনে বললাম না, গীতার কিন্তু এই দুটো লাইনের মধ্যে সব বলা আছে। এত সোজা নাই দুটো লাইনের মানে করা, তার জন্য অষ্টাদশী অধ্যায় গীতার দোক্তা। কারণ ভালো থাকার উপায় তো আপনার ওই যে বললাম, কন্ট্রোল মাইন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। আপনার মন হলো ভালো থাকা। ওরম বলে বলে কেউ ভালো থাকতে পারে না, ভালো হতে পারে না। আপনি নিজে যদি ভালো চান, ভালো থাকতে পারেন, দেখবেন আপনার ভালো জায়গায় আপনি যাবেন, ভালো সংসব করবেন, ভালো বই পড়বেন, সৎ সঙ্গ করবেন, সব করবো। কন্ট্রোল, ভালো থাকার উপায় একটা, জোর করে কখনো ভালো থাকা যায় না। আচ্ছা, বলি প্রথাকে আপনি কি সমর্থন? না 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 না, বলিটা মানে এই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে, যে বলিটা কি, বলিটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি। বলি মানে ত্যাগ, হ্যাঁ, ভাবে না। বলি মানে যে পশুপত্যা বা পশু বলি, এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি। এটা কিন্তু সবাই সমর্থন করছে না, সবাই বলছে না। বলি মানে কিন্তু এটা নয়। আমরা যেটা বলি মানে যেটা বলে দেখে আসি বা বুঝে আসি সাধারণ অর্থে, এটা কিন্তু তা নয়। বলিটা হলো, বুঝতে পেরেছেন? কিন্তু তন্ত্র মতে তো নরবলি পর্যন্ত হয়। ওই যে বললাম যে পিশাচ তন্ত্র আছে, এটা সেটা, তন্ত্রের অনেকগুলো ভাগ আছে। না, আপনি এগুলো নিয়ে আমাদের যদি একটু বলেন আর কি, আমাদের অডিয়েন্সরাও তাহলে জানতে পারবে। মানে এই পিশাচ তন্ত্র যে ব্যাপারটা বলছেন, এতে কি সত্যি একটা এরকম মানে ভূতকে বা আত্মাকে দিয়ে কাজ করানো সম্ভব? দেখুন, এরকম কিছু আছে যারা প্রেতাত্মা বা প্রেত সাধনা যারা করে, প্রেত সাধনা করে অনেক, আমি জানি করে টরে, এরকম আছে। আমি বলতে পারবো না, কেননা আমি তো সেই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই, বা তারা কে কীরমভাবে এই নিয়ে উপযুক্ত হয়েছে সেটাও আমি জানি না। আর আরেকটা যেটা কথা হয়েছে, এইসব নিয়ে যদি কেউ কারোর কাছে যায়ও, আপনাকে কেউ খোলাখুলি বলবেও না। সবচেয়ে বড় কথা, খোলাখুলি সে বলবেও না যে আমি এই তন্ত্রের কাছে গেছিলাম, এই তান্ত্রিকের কাছে গেছিলাম, এই করেছি সেই করেছি, খোলাখুলি কেউ আপনাকে বলবে। শুধু তান্ত্রিক কেন, অনেকে তো অনেক ফকির বাবার কাছে যায়, যেখানে নাকি জিন রাখা থাকে, বলে দিয়ে কাজ বলে। দেখুন, সবটাই তো শোনা কথা, সবটাই তো শোনা কথা, সবটাই বোঝে। এই সমস্ত দিয়ে আমার এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আমি অভিজ্ঞতা করতেও চাই না। যার যেদিকে বিশ্বাস, যার যেদিকে ভালো লাগে, অবশ্যই সে যাবে। আচ্ছা, আপনি তো একাধারে বাস্তু বিশারদ, তো নিজের ঘরকে ভালো রাখার জন্য বা বাস্তুকে ঠিক করার জন্য কিছু যদি টোটকা আমাদের অডিয়েন্সকে বলেন। না, এটা কোনো হয় না। ওই যে বললাম, টোটকা তো ওইরকম ভাবে চেঁচিয়ে কখনো টোটকা হয় না, ওটাও গুপ্তবিদ্যা। আপনার ক্ষেত্রে একরকম টোটকা লাগবে, তার ক্ষেত্রে আরেক রকম টোটকা, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম টোটকা। সব টোটকা একসাথে সবার লাগে, আর চেঁচিয়ে বলা যায় না টোটকা। যিনি পারেন বলতে বলুন, আমার কোনো আপত্তি নেই তাতে, এবং তাতে কি কাজ হয় না হয় তারটা তা যায়।
মুখে যা এলো, পানের মধ্যে লবঙ্গ দাও, ইলাইচি দাও, একটা মোমবাতি দিয়ে 4 বার ঘোরাও, ধূপকাঠি দিয়ে 50 বার বলো, এইসব ধরনের টোটকা আমার জানা নেই, আমি জানতেও চাই। হ্যাঁ, টোটকা বলে কিছু জিনিস আছে, পার্টিকুলারলি আপনার দেখে চিন্তা করে বুঝে আপনার জন্য কোনটা লাগবে আপনাকেই সেটা বলুন। আপনারটা এর শুনবে না বা এরটা আপনি শুনবেন, এর নাম হলো টোটকা। তবে সেটা কাজ হতে পারে, কাজ হবেই না, কাজ হতে পারে। তাহলে কাজ হবেই কিসে? দেখুন, মাফ করবেন, আমি এরম ধরনের কোনো কথা বা উক্তি বা ভরসা দিতে পারবো না, দেওয়াটা সম্ভব না। কেন, এইভাবে রোজগার করে আমি পেট ভরাই না, আর এরকম রোজগার আমার চাই না। আমার রোজগার ওই রকমই, আপনি যেমন ডাক্তারের কাছে অসুস্থ হলে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল, ট্রিটমেন্টে রইলেন, ভালো রইলেন, আপনাকে বলে দিল হসপিটালে ভর্তি হয়ে নামি দামি যে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আপনাকে কিন্তু মুখ বুঝে সেটা শোনা ছাড়া কোনো উপায় নেই। আপনি কি পেশেন্টটাকে হিজড়ে বার করে নিয়ে চলে আসবেন? আপনাকে বলে দিয়েছে যে পেশেন্টের কিন্তু অবস্থা খারাপ, আপনি কি তাকে ট্রিটমেন্ট দেবেন না? আপনার তো এটা মনুষ্য ধর্ম যে লাস্ট পর্যন্ত তাকে ট্রিটমেন্টটা দেওয়া, মৃত্যুর আগে পর্যন্ত তাকে ট্রিটমেন্টটা দেওয়া, সে বাঁচুক আর না বাঁচুক। ঠিক কথা। আজকে হসপিটাল বা ডাক্তারদের হাতে ডেথ সার্টিফিকেট তাহলে দেওয়ার পাওয়ারটা আছে কেন? আছে কেন আমি জানতে চাই। পাওয়ারটা কেড়ে নাও, তাকে ডেথ সার্টিফিকেট দেওয়ার পাওয়ার, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। সমস্ত রকমের কন্ট্রোল যুক্তি এখানে আমাদের শেষ হয়ে যাবে, কন্ট্রাডিকশন সব। ডাক্তারের হাতে পাওয়ারটা দেওয়া আছে যে সে রুগীর ট্রিটমেন্ট করবে, ট্রিটমেন্ট করতে গিয়ে রুগীর কিছু হতে পারে তখন সে দেবে। এ তো পরিষ্কার জল ভাতের মতন জল, এর মধ্যে কোনো বিদ্যে বুদ্ধি লাগে না কোনো। আমরা এই সমস্ত ছোটখাটো ব্যাপারটা না বুঝে হাউ হাউ মা হাউ করছি। ডাক্তারের কাছে তো ডেথ সার্টিফিকেট দেওয়ার পাওয়ারটা আছে, কেন দেওয়া আছে? ঠিক কথা। আচ্ছা, আমাকে যদি একটু বলেন, সেটা হচ্ছে আমরা অনেক মানুষই দেখেছি এই বড় বড় কিছু টার্ম আছে আপনাদের অ্যাস্ট্রোলজিতে, যেমন শনির 7.5। এই কথাটা শুনলে মানুষ এমনি বিমর্ষ হয়ে যায় যে এটা হয়তো ভয়ের কিছু। বিমর্ষ করানো হয়, বিমর্ষ সে যতটা না হয় তাকে আরো বেশি করানো। তা সত্যি কি শনির 7.5 হোক না, শনির 7 প্রত্যেকের জীবনে আসবে, প্রতিটা জীবনের ব্যক্তির জীবনে আসবে, তাতে হয়েছে। হ্যাঁ, কারোর যদি পজিশনটা স্যাটার্নের ওই রকম থাকে একটু বেশি পীড়া দেবে, কারোর কম দেবে। কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার ভয়ঙ্কর হয়, ঠিক। কিন্তু তার জন্য কিছু নিয়ম নিষ্ঠা আছে, তার জন্য কিছু ক্রিয়াকর্ম আছে, সেটা করতে হয়। করলে আপনি খানিকটা রিলিফ পাবেন। আবার কি বৃহস্পতির দশা চললে তার ভালো হবে? একেবারে নয়, সে মারাও যেতে পারে। কি বলছেন আপনি? সে মারা যেতে পারে বৃহস্পতির দশায়। 7.5 হয়তো সে মারা যাবে না, বৃহস্পতির দশায় সে মারা, কি বলছেন? ওরকম ভাবে হয় না। কোনো আনন্দের ব্যাপার নেই যে অমুক গ্রহ, না না, একেবারে না। এই দশা মানে খুব ভালো জ্যোতিষী হয় না, অনেক জানতে হয়। যে বললাম যে জ্যোতি দর্শন করতে হয়, আগে জ্যোতি দর্শনটা আগে করতে শিখুক, আগে জ্যোতি দর্শন করুক, তারপর ঠিকঠাক সে জ্যোতিষ গুরু খুঁজে পাক, তারপর সে সাধু সঙ্গ করুক, তারপর সে নিজেকে আগে স্যাক্রিফাইস করতে শিখুক। সাধু সঙ্গ করা মানে তো আবার সে নেশার দুনিয়ায় ঢুকে না, তার কোনো মানে নেই, তার কিচ্ছু মানে নেই। কি বলছেন? সাধু সঙ্গ মানে নেশার সঙ্গ? কটা সাধু নেশা করে? কি নেশা করে? তারা তাদের মতন করে একটা নেশা করে, ওই ভাং গাঁজা টাজা খায়। সে কখন খায়? সবসময় খায়। ঠাকুর রামকৃষ্ণ কি ভাং খেয়ে থাকতো? বিবেকানন্দ কি ভাং খেয়ে থাকতো? বাম খাবা কি বাম খেয়ে থাকতো? তারা খাবা কি? ত্রিলঙ্কা স্বামী কি সবসময় ভাং খেয়ে থাকতো? এই কি কথা? রামকৃষ্ণ মিশনের পরবর্তী যারা সব প্রেসিডেন্ট মহারাজ আছে সবাই কি সব ভাং চুরুট খেত? না 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 না, আমি ঠিক হয়তো জানি না। আমি যেটা জানি আমি সেটা বললাম, হয়তো এর মধ্যে অনেক কিছু আমার না জানাও থাকে। এটা কোনো যে সাধুসঙ্গ মানেই নেশাখোর তা না, না, তার কোনো মানে আছে। কিছু কিছু আছে তারা এরকম করে টরে একটু গাঁজা খাক না, সে তার সময় খাক, হয়েছে এটাকে। সেই সময় তাকে বিরক্ত করার তো দরকার নেই। যে করার সে কি 24 ঘন্টাই এরকম তো করতে পারে না, কোনো একটা মুহূর্ত তো সে থাকবেই ভালো। তন্ত্র সাধনার মহাপীঠ কোথায়? মানে তারাপীঠ নাকি কামাখ্যা? দেখুন, লোকে কামাখ্যা বলে, কামাখ্যাটাই। তারাপীঠ তো পীঠ নয়। 51 যে পীঠ হয় সেটা বোঝা দরকার। 51 পীঠের মধ্যে কিন্তু তারাপীঠটা পড়ে না, আদ্যাপীঠও পড়ে না। আমরা বলি বটে যে তারাপীঠ সাধন ক্ষেত্র, কামাখ্যা সাধন ক্ষেত্র, সেটা ঠিক, কোনো সন্দেহ নেই। আপনার মনটা আগে স্থির করুন। আপনার মনটা আগে স্থির করতে হবে যে আমি কোথায় আরাম পাচ্ছি। মনের আরামটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধ সাধনা কিছু হবে না। মনের আরামটা আপনার যেখানে হবে, আপনি ওখানে ওই পার্কের রকে বসেও আপনার মনের আরাম আসতে পারে, না আসার কিছু নেই।
আপনি একটা তেঁতুল গাছের নিচে, জামরুল গাছের নিচে, আমলকি গাছের তলাতেও আপনার বসে আপনি সাধন করতে পারেন। আজকে ঠাকুর রামকৃষ্ণ তো পঞ্চবটির ছিল। ঠাকুর রামকৃষ্ণ কি তা ওই ইয়েতে গেছিল নাকি, কামাখ্যা বা তারাপীঠে গিয়ে বসে ধ্যান জপ করেছিল? যদি কেউ জানা থাকে বলবেন আমায়। না, কিন্তু উনি তো মায়ের দর্শন পেতেন, মাকে হ্যাঁ, ওই তো পঞ্চবটি ছিল ওখানে। এখন পঞ্চবটিটা ভগ্নপ্রায় দশায় আছে পঞ্চবটিতে। এটা কি আপনি বিশ্বাস করেন যে মাকে নিজের হাতে উনি খাওয়াতেন, কথা বলতেন? দেখুন, এটা তো বিশ্বাস করতেই হবে, এই কতগুলো জিনিস, তাহলে তো সাধনার মধ্যে এটা পাওয়া সম্ভব। হ্যাঁ, সেটা দেখুন, সেটা তো আমি শুধু একলা বিশ্বাস করছি না, আমি তো শুধু এটা একলা বিশ্বাস করছি না। এটা বিশ্বাসও যেমন আছে, আবার একটা অবিশ্বাসের শ্রেণীর মানুষও আছে। কিন্তু যে কোনো ব্যাপারেই অবিশ্বাস থাকবে, অনেকেরই যে কোনো ব্যাপারেই অবিশ্বাস আছে, সেটা থাকুক। বিশ্বাসটাও থাকবে, অবিশ্বাসও থাকবে, সে থাকবে, ও তো কোনো কথা নেই। দিন থাকলে রাত থাকবে, রাত থাকলে দিন থাকবে, সাধু থাকলে চোর থাকবে, চোর থাকলে সাধু থাকবে। নাহলে আপনি চিনতে পারবেন না। সবাই সাধু হলে পরে আপনি চোর চিনতে পারবেন, আবার সবাই চোর হলে কে সাধু আপনি চিনতে পারবেন। ও মিলিয়ে মিশেই থাকবে, ওটা কিছু কথা না। বিশ্বাস অবিশ্বাসটা নিয়ে আমি কোনো কথা থাকবেই, ওটা থাকুক, কথাটা সেইখানের মধ্যে না। কথাটা হলো যে আপনি যে এমন কোনো কথা নেই যে পার্টিকুলারলি ওই ধামে বা ওই পিঠে গিয়েই আমাকে সাধন ভজন করতে হবে। আগে নিজের মনে আগে সাধনা করো। ঠাকুর রামকৃষ্ণ বলতেন মনে বনে কোণে জপ করতে, সেখানের মধ্যে আগে করো। সেইটা করে অবশ্যই যাবে তীর্থক্ষেত্রে, যা তো যেতেই পারে মানুষ, তীর্থক্ষেত্রে যাবে, তীর্থ দর্শন করবে। তোমার যদি সেখানে মনে হয়, মন চায় যে ওখানের মধ্যে বসে, দেখুন দক্ষিণেশ্বরে যাবেন, রকে বসে এর সময় অনেকে বসে ঠাকুরের নাম গান করছে, ঠাকুরের ঘরে বসে ধ্যান করছে, সব করছে, করতেই পারে, পড়বে। তার মানে তো সে 24 ঘন্টা ওখানে পড়ে নেই। আচ্ছা, আমাদের তো অনেক বন্ধুরা আমাদেরকে ইমেল করে এবং আমাদের কমেন্ট সেকশনে লেখে। এইরকমই একজন বন্ধু বলতে পারেন আমাদের অডিয়েন্স বা দর্শক, নাম আমি বলছি না তার, সে জানতে চাইছে যে সে তার স্ত্রীর সময়, তারিখ, এই সব ডিটেলগুলো দিয়ে দিতে চাইছে, এবং সে জানতে চাইছে যে অ্যাস্ট্রোলজির মারফতে তার স্ত্রী মানে অন্য কোনো পুরুষের সঙ্গে ইনভলভ আছে কিনা সেটা কি জানা সম্ভব? অনেক ক্ষেত্রে সম্ভব, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে সম্ভব না, কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব। ডিপেন্ড করছে যে তার ওই জন্ম তারিখ বা ওগুলো যদি ঠিকঠাক যদি দেন, তাহলে তিনি অন্য কোনো রিলেশনে জড়িয়ে আছে কিনা। হ্যাঁ, অনেক সময় বলা যায়, অনেক সময় বলা যায়, সব সময় না গেলেও অনেক সময় বলা যায়। নিশ্চয়ই সেই বন্ধু আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে একটা কমন পাথরের নাম বলুন না যেটা সবার জন্য শুভ। জারকন। মানে ডায়মন্ড নয় কেন? না, ডায়মন্ড নয় এই কারণে যে ডায়মন্ড কিন্তু সাধারণভাবে লোকেদের ধারণা যে শুক্রের পাথর বা শুক্রের জন্য কাজ করে। ডায়মন্ড কিন্তু শনি, শুক্র, মঙ্গল এবং কারোর মতে চন্দ্রেরও এফেক্ট থাকে, কিন্তু জারকনের মধ্যে সেই প্রভাবটা থাকে না। জারকনটা হলো ল্যাবে তৈরি করা ডায়মন্ড, কৃত্রিম পাথর, ল্যাবে তৈরি। আর ডায়মন্ডটা হলো অরিজিনাল হিরে, এটা খনি থেকে পাওয়া যায় ন্যাচারাল। সে ডায়মন্ড সাদাও হয়, হলুদও হয়, নীলও হয়, লাল গ্রেড আছে তার, লাল কোয়ালিটির। এই তো জারকন আপনি এটা অলংকার স্টোন হিসেবে ব্যবহার করাই যেতে পারে, কোনো সমস্যা না। কিন্তু তার থেকে কি পজিটিভ সাপোর্টও পাবে? হ্যাঁ, পাবে। আচ্ছা, আর একটা জিনিস শোনা যায়, সেটা হচ্ছে নীলা ধারণ করার আগে মানুষ অনেক ভয় পায়, বালিশের নিচে রেখে দেয়, এগুলো কি সত্যি? সেটা যদি প্রপার জ্যোতিষের সান্নিধ্যে আসেন, প্রপার জ্যোতিষই তাকে বলে দিতে পারবে যে আপনার নীলাটা কতটা প্রযোজ্য এবং নীলাটা দরকার লাগবে কি না, ঠিক আছে। এবং সেটা তখন তারা একটা টেস্ট করে দেখে, যে বালিশের নিচে রেখে বা কাপড়ে বেঁধে হাতে, এটা তারা টেস্ট করে দেখে। এটা অনেক প্রাচীন পদ্ধতি, টেস্ট করে দেখে। তো বর্তমানে এগুলো করা হয় না? না না, বর্তমানে করা হয়, করা যে হয় না তা না। বর্তমানে অনেকে বোল্ডলি দিয়ে দিতে পারে, আপনি এই সাইজের এই অপরাজিতা নীলাটা, যদি ছকটা যদি ঠিকঠাক হয়, ছকটা থেকে বলে দেওয়া যায় যে আপনি নীলা করুন, কিচ্ছু হবে না, হয়ও না, ভয় পাওয়ার কোনো কারণ। ঠিকঠাক প্রেডিকশন দরকার এবং তার না আপনার ছকটা রিডিং। আমি তো একটা ভুল ওষুধ খেয়ে নিতে পারি না। হ্যাঁ, না, ভুল ওষুধ খেয়ে নিতে, ধরুন ভুল ওষুধের মধ্যে আপনি সেই ডাইজিন খান না, বা আপনি একটা কি বলে, কি বলবো, ওই পুদিনহারা ওই সমস্ত জাতীয় খান না, ওই ওষুধ খান না, কি আর হবে এই। কিন্তু তার বাইরে গেলে মুশকিল আছে।
আপনি 4টে ক্রোসিন খেয়ে নিলেন, তাহলে তো আপনাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করাতে হবে। ঠিক কথা। আচ্ছা, অনেকেই আমাদের জানতে চায় আর কি, মা বাবারা, সেটা হচ্ছে বাচ্চার নাকি পড়ার প্রতি কোনো মন নেই, একাগ্রতা একদম নেই। তো এগুলো কি অ্যাস্ট্রোলজির মধ্যে তাদেরকে অ্যাটেনশনটা বাড়ানো সম্ভব? তার থেকেও বড় কথা হলো যে অ্যাটেনশনটা যেমন বাড়ানোটা সম্ভব, তার থেকে বড় কথা হলো বাচ্চাকে ঠিকভাবে ট্রেনিং দিতে হবে। বাচ্চার সাথে বাচ্চামি করতে হবে, বাচ্চার সাথে বুড়োমি করলে হবে না। গন্ডগোলটা হয় এইখানে। আমি 50 বছরের লোক, আমি আশা করছি যে আমি যেরকম আচরণ করব, চিন্তা করব, একটা 5 মাসের শিশুও তাই, তা তো হয় না। আপনাকে তার লেভেলে নামতে হবে, তবেই আপনি প্রকৃত গার্জেন, প্রকৃত বাবা মা হতে পারবেন, নাহলে না। আরে বাচ্চামি করবে না তো কে করবে? কি আশ্চর্য কথা! শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে। আরে কি দেখতে কত সুন্দর লাগে, বাচ্চাটা এরকম ন্যাংটোপোতে একটা বল দিয়ে দৌড়দৌড়ি করছে, গুরু করছে, এটা ধরছে, এটা ফেলছে, এটা তো দেখতেও ভালো লাগে। আরে বাচ্চামি করবে না? তোমরা যেসব তেলের শিশি ভাঙলো পরে কুকুর ওপরে রাগ করো, তোমরা যে ধেরে কোকা ভারত বেগে ভাগ করো, তার বেলা। খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এই কি কথা, বাচ্চামি করবে না? আমার সমস্যাটা হচ্ছে আমি একটা 40 বছরের 50 বছরের লোক ওই শিশুটার সাথে সেই মানসিকতা নিয়ে আচরণ করছি, সেই জন্য আমার কাছে সেটা অড লাগছে। একবারও তার লেভেলে নামছি না। জ্যোতিষী আসছে তো পরে, এবং তার জন্য বসে আছে কিছু, মানে অনেক জ্যোতিষীরা বসে আছে, আপনার বাচ্চার এইদিকে নজর দিয়েছে, আপনার বাচ্চার এখানে দিয়েছে, তার যারা এগুলো বলতে পারে বল। নজর তাহলে বলছেন লাগে না? ওসব আমার দ্বারা হবে না, আমি এগুলো সব জানতে চাইছি। আমি এগুলো নজর লাগা, আমি এটা বুঝি না। নজর লাগা অমুক হেনদান আমি এটা বুঝি, ঝাড়ফুঁক করে দেওয়া, ওটা হয়তো হতে পারে, আমি যে কি বললাম আমি এটা বুঝি, হয়তো হতে পারে। কিন্তু তন্ত্র মতে তো লোকের ক্ষতিও করতে পারে, মানে আমার প্রতি তো কেউ দূর থেকে ক্ষতি করছে, সেটাও তো হতে পারে। হ্যাঁ, সেটা কিছুটা যদি দেখুন, আপনার মধ্যে যদি সাত্বিকতা থাকে, আপনি যদি কারোর ক্ষতি না করেন, আপনার ক্ষতি তন্ত্রর কেন কেউ করতে পারবে না। আপনার মনে যদি সাত্বিকতা না থেকে থাকে, আপনি যদি কখনো ওই রাস্তায় পা দিয়েছেন, কারোর নেগেটিভিটিতে, কারোর নেগেটিভ চিন্তা করেছেন বা কারোর নেগেটিভ কাজ করেছেন, আপনার ক্ষতি হবে। তার আগে তো হবে না। মানে তন্ত্র করে কাউকে মেরে দিলাম, কখনো না। এগুলো ভয় দেখানো কথা, এগুলো ভয় দেখানো কথা। মানুষ এগুলোর মধ্যে আস্তে আস্তে আরো ঢুকতে থাকছে। যাক, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ আমরা পডকাস্টে আলোচনা করলাম, অনেক কিছু জানতে পারলাম। আমাদের বন্ধুরা জানতে পারা ব্যাপারটা কি, এই সাবজেক্টটা আমিও জানি না, এই যে কোথায় যে তার অতল পাতাল আমি নিজেও জানি, কোথায় যে তার শেষ আমি নিজে সত্যি জানি। আপনি নিজে এখনো কিছু রিসার্চ করে যাচ্ছেন? হ্যাঁ, করে যাচ্ছি। আমি আমার মতন করে প্রেডিকশন করি, আমি আমার মতন করে ছক দিই, তাতে করে দেখেছি যে তার কি উন্নতি হচ্ছে, তার কি হয় না। আমি কিন্তু ওই তথাকথিত নানান রকমের ফর্মুলা দেখি, সেটার গাইড নিই, করে দিয়ে আমি কিন্তু আমার নিজের মতন করেই হুবহু ওই ফর্মুলা দেখে জৈমিনী বা পরাশর যা বলেছে, ভৃগু যা বলেছে দুটো এটা করে দিলে হবে না। যদি বলেন কেন, আরে ভাই তারা তো তখন সেই অবস্থাতে বিচার করেছিল রে ভাই। তখনকার সমাজ জীবন আজকের সমাজ জীবনে তো কত তফাৎ হয়ে গেছে। একদম। তারা তো আর বলবে না যে তারা কি ভেবেছিল যে এআই হবে, পড়বে, সেটাই তারা কি ভেবেছিল আমি যেটা বলিনি এআই এর মুখ দিয়ে আমার সেটা করিয়ে বলিয়ে দিয়ে ছেড়ে দেবে? এটা ভাবতে হবে। তার মানে এই না যে তার থিওরিটা নেব না, আরে তার থিওরিটার তো মূল। আমি তাকে অসম্মান করছি না বা তার থিওরি থেকে অসম্মান, সেটা তো আমার লাগবে, ওইটা আমি পড়াশোনা করবো, করে টরে দিয়ে আমার নিজের যেটা ভাইব্রেশনটা, নিজে যেটা বুঝলাম, নিজে যেটা করলাম সেটা অ্যাপ্লাই করি, হুবহু সেটা থেকে মেরে দিলাম, এরকম ভাবে হয় না। ডাক্তার দেখুন, একটা কথা, একটা ভালো নম্বর পাওয়া ডাক্তার পাস করে যে ডাক্তার হলো, তার মানে এই না সে ভালো ডাক্তার। যদি বলেন কেন, আরে ভাই তার ক্লিনিক্যাল সাইডটা তো দরকার, ক্লিনিক্যাল আইসটা তো দরকার, ডায়াগনস্টিক করে তার যে অভিজ্ঞতাটা সেটা তো দরকার। তার তো সে ডিগ্রি সে খুব ভালো ডাক্তার হতে পারে, খুব ডিগ্রিতে খুব বড় ডাক্তার দেখাচ্ছে, সব এক্সপেরিয়েন্সটা মেন। তার ক্লিনিক্যাল আইটা থাকতে হয়, সেটা তো এআই এর কাছে নেই। সে জানি না, ভবিষ্যতে হয়তো হবে, সেই ডাক্তার ধরতে হবে। আপনি এমন দেখে নেবেন যে পাড়ার দোকানের কম্পাউন্ডার, আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি নাম বলবো না, আমরা আগে ভবানীপুরে থাকতাম একটা জায়গায়, সেইখানে একজন
চিকিৎসক ডাক্তার ছিলেন, সেই ডাক্তারের, এবং উনি ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ডিনও ছিলেন, ডাক্তারের ওই ইয়েতে না, ওই ব্রিফকেসটার মধ্যে A to Z কোনো ডিগ্রি বাদ ছিল না, লেখা ছিল। ওটাকে কেউ বয়ে নিয়ে তার সাথে সাথে তার যেত আসতো। বিশ্বাস করুন, উনি স্টেথো লাগিয়ে কোনোদিন 20 টাকাও রোজগার করতে পারেন, 20 টাকাও রোজগার করতে পারেন। পাড়ার লোকেরা, উনার সমবয়সী লোকেরা না, উনাকে দেখলে বাহবা দেবার জন্য উনাকে কল দিত। আর উনি একটা যদি কল পেয়েছে তো আর কোনো কথা নেই, আনন্দে অট্টহারা হয়ে সব স্টেথো ফেটো নিয়ে চলে গেল। গিয়ে প্রথমে তো কোনো সব ডাক্তারদের গাল দিয়ে দিল, কেউ কিছু জানে না। আমি তো পড়াই, ছাত্র পড়াই, এসে কেউ কিছু জানে না, তারা কি করে বুঝবে এটা, যে না, গাল দিয়ে দিল। 8 ঘন্টা বকে গেল। আর ওই স্টেথোটা হাত দিয়ে তার একটাই, ও বাবা, ও বাবা, ও বাবা, এই তো ভয়ঙ্কর ব্যাপার, এই সেই মানে প্যানিক করে দিল, করলো, ওষুধপত্র সব লিখে এ করে দিল। সেই পেশেন্টটা নুকিয়ে নুকিয়ে 1 ঘন্টা বাদে পাড়ার অভিজ্ঞ কম্পাউন্ডারের দোকানে, ওষুধের দোকানে কম্পাউন্ডারের থেকে বললো আমার এটা এটা হয়েছে, এই সে একটা ওষুধ দিল, এবং সে জানে সে অভিজ্ঞ কম্পাউন্ডার। তার কাছ থেকে ওষুধটা নিল, নিয়ে এসে খেয়ে বলল। সেটা যেতে আসতে বললো, কেমন আছেন? এই তো বেশ, হতেই হবে, আমি আপনাকে দিয়েছি, এটা হতে পারে? আরে কি বলবো, এখনকার সব ডাক্তাররা কি এইসব। এই তো ব্যাপার। আমি তাকে অশ্রদ্ধা করছি না, উনি অ্যাজ এ টিচার ঠিক আছে, কিন্তু ওই যে ক্লিনিক্যাল আইসটা পেশেন্ট দেখা, সেটা খুব দরকার। বুঝতে পেরেছেন? সেই আর কি। আমি বিদ্বান হয়তো হতে পারি, অনেক হয়তো জ্যোতিষের অনেক কিছু জানতে পারি, পড়তে পারি, কিন্তু করলে কি হবে? আমাকে এমনভাবে জিনিসটা জানতে বুঝতে হবে, সত্যি সত্যি ব্যক্তি জীবনে কারোর কাজে লাগে, তার গাইড হবে, সেটা তো করতে হবে। ঠিক কথা। আমার একদম শেষ প্রশ্ন আপনাকে, আপনি চাইলে এর উত্তর নাও দিতে পারেন, কিন্তু তবু আপনাকে আমি প্রশ্নটা করব, সেটা হচ্ছে নিজেকে অ্যাস্ট্রোলজার হিসেবে 10-এর মধ্যে কত দেবেন? এটা তো আমার পক্ষে খুব মুশকিল, কেন আমি আজীবনের শিক্ষার্থী। আমি নিজেকে যত না বেশি অ্যাস্ট্রোলজার বলতে চাই, তার থেকে বলতে চাই আমি অ্যাস্ট্রোলজির ছাত্র। বাহ, এটাই তো আপনার অনেক বড় প্রাণ। যাক, সত্যি আমাদের শেখার তো শেষ নেই, আমরা প্রত্যেক দিন শিখে যাচ্ছি, এবং আমরা অবশ্যই বলবো আপনিও ভালো থাকুন। আমরা পরবর্তী প্রোগ্রামে আপনাকে আবার যেন পাই। অসংখ্য ধন্যবাদ।